সুতোপার কণা চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুপ্রভাত। আজকে গেউখালি দ্বিতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম গেস্ট হাউসের কর্মচারীরা বাগানের পরিচর্যা করছে, আর দূরে ঝকমক করছে রূপনারায়ণ নদী। আমরা আজকে যাব গাদিয়ারা। গেউখালি থেকে লঞ্চে করে গাদিয়ারা। সকালে ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। আজকের ব্রেকফাস্টে রয়েছে আলুর তরকারি, রুটি আর ব্রেড নিয়েছি, আর রয়েছে তার সাথে অমলেট। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তার ওপর যে টোটোটা দেখা যাচ্ছে, এটা শেয়ারের টোটো। এটা করে আমরা যাব জেটিঘাটে। সেই রূপনারায়ণের নদীর ধার দিয়ে দিয়ে চলেছি। এ দেখার যেন শেষ নেই। এখন সকাল প্রায় 10টা। আমরা চাইছিলাম একটু তাড়াতাড়ি বেরোতে। আমরা আজকে যাব গাদিয়ারা, সেখান থেকে যাব নূরপুর। সেরকম প্রোগ্রাম করেই বেরিয়েছি। বাজার ক্রস করছি গেউখালি। এর খুব কাছেই অবশ্য জেটিঘাট। জেটিঘাটে আমরা প্রায় পৌঁছেই গেছি। জেটিঘাটের কাছে পৌঁছে টোটোওয়ালাকে তার নির্দিষ্ট ভাড়া দিয়ে জেটিঘাটের উদ্দেশ্যে পা বাড়ালাম। খুব কাছেই, টোটো থেকে নেমে কয়েক পা এগোলেই জেটিঘাট এসে যাবে। আর এখানে দেখলাম বেশ কয়েকটা খাবারের স্টল বসেছে। তার মধ্যে রয়েছে ঝালমুড়ি, শুনতে পাচ্ছিলাম, তারপরে লস্যি। কিন্তু আমরা যেহেতু ব্রেকফাস্ট সেরে এসেছি, সেই জন্য আর কিছু আমরা খেলাম না। শুধুমাত্র রূপনারায়ণ নদীকে আরও নতুনভাবে দেখতে লাগলাম। সময় হয়ে গেছে লঞ্চ আসার। লঞ্চটা আসবে গাদিয়ারা থেকে। গাদিয়ারা থেকে আসবে গেউখালি। গেউখালির থেকে আবার চলে যাবে গাদিয়ারা। এইভাবেই সারাদিন ধরে লঞ্চ চলতে থাকে। গেউখালি থেকে নূরপুর যাওয়ারও লঞ্চ ছাড়ে। এখান থেকে গাদিয়ারা যেতে লাগবে 10 থেকে 15 মিনিট। আর এটা গাদিয়ারা হচ্ছে হাওড়া জেলায়। হাওড়া জেলার গাদিয়ারা। লঞ্চটা প্রায় কাছেই এসে গেছে। লঞ্চের ভেতরে বসে নদীটাকে আরও বেশি উপভোগ করব বলে বেশ আনন্দই লাগছিল। গাদিয়ারা ও গেউখালির মধ্যে শুধু নদীর ব্যবধান। গাদিয়ারা হাওড়া জেলায় আর গেউখালি পূর্ব মেদিনীপুরে। এখানে 3টি নদীর সঙ্গমস্থল, হুগলি বা গঙ্গা, রূপনারায়ণ ও দামোদর। 3টি নদী একত্রিত হয়ে হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে গেছে। এই সঙ্গমস্থলটা ভালোভাবে বোঝা যায় নূরপুর যাওয়ার পথে। প্রায় 10 মিনিট লাগে গাদিয়ারা আসতে গেউখালি থেকে। আমরা গাদিয়ারা পৌঁছে একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। সেটা করেই আমরা এখন যাচ্ছি শ্রী শ্রী গঙ্গা আশ্রম। নদীর ধার দিয়েই চলেছি। টোটোওয়ালা বেশ এখানকার বিষয়ে অনেক কিছুই বলতে লাগলো, পরে আপনাদের সে বিষয়ে শোনাচ্ছি। গঙ্গা মন্দির আশ্রম, গঙ্গাশ্রম। এখানে প্রচুর ফুলের চারা ফাড়া পাওয়া যায়, দেখতে পারেন। এটা আমাদের গঙ্গা নদীর ধরেই গঙ্গা পুজোটা হয়। আশ্রমে গঙ্গা আশ্রমে পৌঁছে গেছি। সত্যি এখানে প্রচুর ফুলের গাছ আর ফুলের চারাও দেখলাম প্রচুর রয়েছে। আগে আশ্রমের বাইরেটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম, আর ফুলের গাছগুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। রং বেরঙের ফুলের গাছ রয়েছে এখানে। শ্রী শ্রী গঙ্গা আশ্রমের ভেতরে প্রবেশ করলাম। সেখানে দেবী গঙ্গা ছাড়াও রয়েছে মা কালী, রাধাকৃষ্ণের মূর্তি। জাহাজ, আমাদের সামনে জাহাজ ফ্যাক্টরি, নতুন জাহাজ হচ্ছে। এটা গাদিয়ারা ফার্স্ট প্রজেক্ট নদীর তৈরি করেছে। রেলের জাহাজ রেপ্লে, নতুন নাম রেপ্লে, কলকাতা তৈরি হয়েছে। আর কিছুদিন পর শুরু হয়ে যাবে। এখনও জলে ভাসিয়ে কাজ চলছে। এটা আমাদের হুগলি নদী, কলকাতার দিক থেকে আসছে। আচ্ছা, ওই দিকে চলে গেছে সাগরের দিক। আর এই দিকটা যে আসছে, এটা আপনার রূপনারায়ণ নদী। ওই দিক থেকে ঘুরে আসছে, এসে ওই জায়গাটায় আমাদের সঙ্গম হয়েছে, মিলিত হয়েছে। ওইখানে মাঝখানে গিয়ে দেখতে পারবেন। তার জন্য লঞ্চে যেতে হবে। এখন নৌকা বন্ধ আছে। আমরা আবার গাদিয়ারা ফেরিঘাটে ফিরে এসেছি। এখান থেকে নূরপুর যাওয়ার লঞ্চ ধরবো বলে। টোটোওয়ালার কথা মতো আগে সঙ্গমস্থলে নৌকা যেত,
এখন সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আবার নূরপুরে যাওয়ার উদ্দেশ্যে বোটে উঠে পড়লাম। এটা হচ্ছে আমরা 3টে মোহনা, গাদিয়ারা, এটা নিউখালি, এটা হচ্ছে আপনার নূরপুর। 3টে মোহনা সংস্থলে আমরা আছি, ঠিক আছে, মিডিল পজিশন। এটা তাহলে আমরা কলকাতা চলে যাচ্ছি, এটা হচ্ছে আমরা কোলাঘাট এই দিকটা, আর এটা হচ্ছে ডাঙ্গা। বোটের মধ্যে পরিচয় হওয়া এক ভদ্রলোক আমাদের ব্যাপারটা বুঝিয়ে বললেন। নূরপুরে নেমে আমরা আর কিছু দেখলাম না, কারণ সময়ের অভাবও রয়েছে, তার সাথে প্রচণ্ড গরম লাগছিল। আমরা টিকিট কাউন্টারে চলে এলাম। এখান থেকে যেমন গাদিয়ারা যাওয়ার টিকিটও পাওয়া যায়, আবার তেমনি গেউখালি যাওয়ারও টিকিট পাওয়া যায়। আমরা গেউখালি যাওয়ার টিকিট কাটলাম, ফেয়ার মাত্র 10 টাকা। গেউখালিতে পৌঁছে গেছি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চে করতে চলে এসেছি। আজকের লাঞ্চের মেনুতে রয়েছে পটলের তরকারি, ডাল, আলু ভাজা, তার সাথে রয়েছে চিকেন। আজকে আমরা লাঞ্চে চিকেন নিয়েছি, আর তার সাথে রয়েছে আমের চাটনি। চাটনিটা এরা দুর্দান্ত করে। এই গেস্ট হাউসের একটা খুব ভালো ব্যাপার যে প্রত্যেকটা রুমই এদের এসি, সেই জন্য এত গরমেও কিন্তু একটুও কষ্ট হচ্ছে না। বিকেলবেলা আমরা এবার চলেছি মিরপুরে, গেউখালির মিরপুরে। পর্তুগিজদের একটা চার্চ আছে, সেটা দেখব বলে সেখানে চলে এসেছি। টোটো করেই চলে এলাম। গির্জার বাইরে দেয়ালে এর পুরনো ইতিহাস টাঙানো রয়েছে। ইতিহাসটা একটু দেখে নেওয়া যাক। তখন মোগল সম্রাট ছিলেন আকবর। পর্তুগিজরা বসবাস করতেন মোগল সম্রাটের রাজত্বে। তখনই এই ঘটনার সূত্রপাত। বহু খ্রিস্টান গোয়া থেকে আসেন এবং হুগলি নদীর তীরে বসবাস করেন। মিরপুরে বহু ক্যাথলিক খ্রিস্টান ভক্ত বসবাস করেন, যার ইতিহাস হলো একসময় মহিষাদলকে বর্গীদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য মহিষাদলের রাজা গোয়া থেকে পর্তুগিজদের আনেন এবং জায়গা দিয়ে বসবাস করার জন্য ব্যবস্থা করেন। 1838 সালে একজন পুরোহিত আসেন 100 পরিবারকে তাদের ভাষা সংস্কৃতি দেখাশোনা করার জন্য। 150 বছর আগে বহু পরজাতীয় সম্প্রদায় স্বেচ্ছায় খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। বর্তমানে যে গির্জাটি দেখছেন তা 1975 সালে 20 এপ্রিল সান্ত্বনা দায়িনী মা মারিয়ার নামে স্থাপিত হয়। দ্বারের সম্মুখে প্রভু যিশুর ক্রুশবিদ্ধ মূর্তি আছে। রবিবার এবং সপ্তাহের অন্যান্য দিন উপাসনা হয়। এবার আমরা চলে এলাম নাটশাল শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে। ভেতরে প্রবেশ করলাম। রামকৃষ্ণ আশ্রমটা খুব সুন্দরভাবে সাজানো, সুন্দর শান্ত পরিবেশ এই আশ্রমের। চারিপাশে গাছগাছালিতে ভর্তি, প্রচুর ফুল গাছও রয়েছে। একজন মহারাজ বসেছিলেন, তাকে গিয়ে আমরা প্রণামও করলাম, আর একজন মালি সে গাছে জল দিচ্ছিল। আমরা ঘুরে ঘুরে আশ্রমটা দেখলাম। এই মুহূর্তে আপনাদের একজনের কথা না বললেই নয়, যার কথা আমার আগেই বলে নেওয়া উচিত ছিল। আমরা গেউখালিতে পৌঁছানোর জন্য যে সতীশ সামন্ত স্টেশনে নেমেছিলাম, সেই সতীশ সামন্তর একটা বিরাট ইতিহাস রয়েছে। আসুন আমরা এখানে কিছুটা তার সম্পর্কে জেনে নিই। সতীশচন্দ্র সামন্ত ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও লোকসভার সদস্য। মাত্র 15 বছর বয়সে গুরু স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতীর অনুপ্রেরণায় ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করেছিলেন এই মনীষী। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে 2য় বর্ষে পড়ার সময় সতীশচন্দ্র পাঠ অসমাপ্ত রেখেই ঝাঁপিয়ে পড়েছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে। লক্ষ্য ছিল দেশ থেকে বিদেশি ব্রিটিশ শাসনের উচ্ছেদ করা। তার নেতৃত্বে দক্ষতার পরিচয় পাওয়া যায় ভারত ছাড়ো আন্দোলনের সময় তমলুকে স্থাপিত তাম্রলিপ্ত জাতীয় সরকার নামে এক সমান্তরাল সরকার গঠনের মধ্য দিয়ে। স্বাধীনতার পর 3 দশকের বেশি সময় তিনি থেকেছেন লোকসভার সদস্য। 1952 সালে প্রথম লোকসভায় তমলুক কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন সতীশচন্দ্র। সতীশচন্দ্র সামন্তকে তাঁর এই দেশ স্বাধীনতার কারণে আত্মত্যাগ এবং ক্রিয়াকর্মের জন্য সশ্রদ্ধ প্রণাম জানাই। আজ আমরা তাঁরই নামে নামাঙ্কিত স্টেশনে নেমে এত কিছু দ্রষ্টব্য স্থান পরিদর্শন করছি, ভাবতেই বেশ ভালো লাগছে। বর্তমানে ফিরে এসে প্রণাম জানালাম শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা শারদা ও স্বামী বিবেকানন্দকে। এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এবার আমরা যাচ্ছি চৈতন্যপুর হলদিয়া মুক্তিধাম, বিবেকানন্দ মিশন আশ্রম পরিচালিত মুক্তিধামে।
পৌঁছে গেছি মুক্তিধামে। এর যে বিশাল গেট, এটা ছবি দেখতেই পাচ্ছেন। এরও একটা ইতিহাস আছে, সেটাও একটু দেখে নেওয়া যাক। ফেব্রুয়ারি মাসের 20 তারিখে 1999 হলদিয়া তথা পশ্চিমবঙ্গের বুকে এই আধ্যাত্মিক তথা সাংস্কৃতিক পীঠস্থান হিসেবে আত্মপ্রকাশ করে বিবেকানন্দ মিশন আশ্রম পরিচালিত মুক্তিধাম। মুক্তিধাম মূলত 3টি অংশে বিভক্ত: রাজাগোপুরম, সভা মণ্ডপম, মোক্ষ মণ্ডপম। রাজাগোপুরম হল দক্ষিণ ভারতের মীনাক্ষী মন্দিরের ধাঁচে মুক্তিধামের প্রবেশদ্বার। রাজাগোপুরমের গায়ে রামায়ণ মহাভারতের কাহিনী অবলম্বনে দেবদেবীদের মূর্তি সত্যই মনোরম। সভা মণ্ডপম দোতলায় অবস্থিত উপাসনালয়, নিচে রয়েছে ধ্যান কক্ষ। প্রার্থনালয়ের উত্তর প্রান্তে গর্ভমন্দির। গর্ভমন্দিরে প্রতিষ্ঠিত হয়েছেন মা ভবতারিণী, রাধাকৃষ্ণ, মহাবীর, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দ। মোক্ষ মণ্ডপম সভামণ্ডপের সামনে মা ভবতারিণী দক্ষিণ দিকে এক অপূর্ব শিব মন্দির, যা মোক্ষ মণ্ডপম নামে অভিহিত। উঁচু টিলার ওপর মন্দিরটি অবস্থিত। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বসাধারণের এক মিলন ক্ষেত্র হলো এই মুক্তিধাম। এখানে একটা কথা বলি, এত জায়গায় ঘুরলাম, এখানে কোনো অটো দেখতে পেলাম না, সবই টোটো। যাই হোক, কাল ভোরবেলা আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভোর 5:30। গেউখালীকে বিদায় জানিয়ে নদীর ওপরে সূর্য উদয়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম সতীশ সামন্ত হল স্টেশনে। আমাদের ট্রেনের টাইম 6:30, লোকাল ট্রেন। লোকাল ট্রেনে উঠে পড়েছি। লোকাল ট্রেনে দেখুন এরকম করুণ অবস্থা, কোনো রকমে বসে আমরা ফিরে এলাম হাওড়া স্টেশনে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।